দর্শক স্বাগত প্রসঙ্গ রাজনীতিতে অলিম্পিক এনার্জি প্লাসের সৌজন্যে আমাদের এই নিয়মিত আয়োজন। আমরা রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। স্থানীয় পর্যায়ের রাজনীতিকে আমরা প্রাধান্য দেই আমাদের আলোচনায়। আজকে তেমনি একটি সমৃদ্ধ জনপদের রাজনৈতিক দুইজন প্রতিনিধিত্বকারী ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে আমরা ময়মনসিংহ জেলা ময়মনসিংহের রাজনীতি নিয়ে কথা বলবো। সেখানকার তৃণমূলের রাজনীতিবিদরা কি ভাবছেন, স্থানীয় জনগণই বা তাদের কাছে কি প্রত্যাশা করছে, বিভিন্ন নানা বিষয় হয়তো আমাদের আলোচনায় উঠে আসবে। আমরা পরিচিত হয়ে নেই আমাদের অতিথিদের সাথে। আছেন ইকরামুল হক টিটু, তিনি ময়মনসিংহ পৌরসভার মেয়র, একই সাথে শহর আওয়ামী লীগের সদস্য এবং ময়মনসিংহ চেম্বার্স অ্যান্ড কমার্সের সভাপতি। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আছেন আবু ওয়াহাব আকন্দ, তিনি ময়মনসিংহ জেলা বিএনপি সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্র দলের সাবেক সভাপতি। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। যেটি বলছিলাম, আমরা স্থানীয় পর্যায়ের রাজনীতির বিভিন্ন বিষয় আমাদের আলোচনায় উঠে আসে। বিগত দিনগুলো আলোচনা করেছি আমরা এভাবে। ময়মনসিংহ যদি আমরা যে নির্বাচন হয়ে গেল সেই নির্বাচনের আলোকে একটু বিচার বিশ্লেষণ করি, যে তো একটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা আমরা যদি বলতে পারি। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সংসদ সদস্যরা এখান থেকে নির্বাচিত হয়ে আসছেন। এবার দশম জাতীয় সংসদে এসে আমরা দেখছি যে 4টি আসন জাতীয় পার্টির, যেহেতু বিএনপি এবার এই নির্বাচনে অংশ নেননি। তো যে নির্বাচনটা হয়ে গেল তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশ কয়েকটি স্থানে 5টিতে বোধহয় নির্বাচিত হয়েছেন, আর বাকিগুলোতে নির্বাচন হয়েছে। এই কিছু অংশের লোক ভোট দিতে পেরেছেন, কিছু অংশের লোক ভোট দিতে পারেননি। সবকিছু মিলে সাধারণ ভোটারদের অনুভূতিটা যদি প্রথমে আপনার কাছ থেকে জেনে নেই টিটু। ধন্যবাদ আপনাকে। আসলে নির্বাচন জনগণকে নিয়ে এবং জনগণের জন্য, তো জনগণের প্রত্যাশায় থাকে যে তার প্রার্থীকে সে ভোট দিবে এবং বিজয়ী করবে, এটি মানুষের সাধারণ প্রত্যাশা। তারপরেও যেটি থেকে যায় এবং নির্বাচনে এটি বাস্তব সত্য কথা, অনেক সময় প্রার্থী তার না আসার কারণে সেটি হতে পারে। সেটি তেমনি একটি হয়েছে ময়মনসিংহে। আমাদের এখানে প্রায় 6 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তো তারাও জনগণের জন্য রাজনীতি করেন, জনগণের পাশে থেকেছেন, জনগণের জন্য চিন্তা করেন বিধায় অন্যান্য যারা আছেন তারা হয়তোবা সেক্ষেত্রে তাদেরকে সে জায়গাটুকু করে দিয়েছে। সেক্ষেত্রে যদি বলি, এবার বিরোধী দলের প্রধান নেতা রওশন এরশাদ ময়মনসিংহ 4 সদর আসন থেকে তিনি এবার নির্বাচিত হয়েছেন, কিন্তু এরকম একটি অভিযোগ আছে তিনি নির্বাচনের শুরু থেকে এখন পর্যন্ত সেই এলাকাতেই তিনি যাননি এবং তিনি সে সাধারণ মানুষের সাথেও সেভাবে সম্পৃক্ত নন। তো এইভাবে যে নির্বাচনটি হয়ে গেল, জনপ্রতিনিধি নির্বাচিত হলো যেভাবেই হোক, তো সেইটি কি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের হতাশা কিংবা ক্ষোভের সৃষ্টি করেছে? আপনার কাছে আসতে চাই আবু ওয়াহাব। ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই চ্যানেল 24-কে বাস্তবসম্মত বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমেই আপনার কথার রেশ ধরে বলছি, এই বর্তমান যে সরকার, যে নির্বাচনটি হয়ে গেল, আমার নেত্রী, দেশনেত্রী, আপসী নেত্রী, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী বেগম খালেদা জিয়া বুঝতে পেরেছিলেন সার্বিকভাবে যে একদলীয় ব্যবস্থায় নির্বাচনটি হচ্ছে, এটি একটি প্রহসনের নির্বাচন। ওই নির্বাচনকে বর্জন করার জন্য সারা বাংলাদেশে উনি ডাক দিয়েছেন। আমরা পরবর্তীতে দেখতে পেরেছি বাংলাদেশের ভোটারদের 95% লোক ভোট থেকে বিরত থেকেছেন। এবং এও লক্ষণীয় ব্যাপার যে, আপনি যদি মানে স্পেসিফিকলি আপনার এলাকার মানুষের আমি আমার এলাকার মানুষের অনুভূতি এটুকুই বলবো। আপনি পূর্বে বলেছেন যে আওয়ামী লীগ অধ্যুষিত এরিয়া ময়মনসিংহ, আসলে কথাটি ঠিক নয়। বহুদিন পূর্বে ছিল, এখন আর সেটা 91 থেকে বা 79 থেকে সেটি নেই। আপনারা ধীরগতিতে দেখলে বুঝতে পারবেন যে বিএনপি সরকার যতবার গঠন করেছে, ময়মনসিংহে বিএনপির সিট কতগুলো ছিল, এবং আওয়ামী লীগ সরকার যখন গঠন করেছে তখন কিভাবে এই ভোট হয়েছে। আমি গত নির্বাচন আমি পূর্বেই বলেছি যে এই নির্বাচন আমরা মানি না। 2001-এও তো আওয়ামী লীগের 7টি
সিট ছিল, বিএনপির ছিল 5টি। 2008-এ মানে নবম সংসদে এসে সবগুলোই আওয়ামী লীগের দখলে গিয়েছে। তো 2008 এবং 9-এর যে নির্বাচন, সেটি ফখরুদ্দিন মঈনুদ্দিনের ষড়যন্ত্রের নির্বাচন। সেটা ভোট কেড়ে নেয়, ভোট পাল্টিয়ে ডাবল ব্যালট পেপার ছাপিয়ে অনেক প্রমাণ আমরা পেয়েছি বাংলাদেশে। তবে 2001-এর নির্বাচনে সিট 5টি পেয়েছে, সদর সহ 6টি সিট বিএনপির ছিল। সুতরাং আমরা এখন আর বলতে পারি না যে ময়মনসিংহ সদর আসন সহ ময়মনসিংহের সিট আওয়ামী লীগের। নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ একটিবারও এই সিটটি পায়নি। সেটি ধরেন 79, 86-এর যে নির্বাচন, সেটি বর্তমানে ত্রিশাল থেকে যিনি নির্বাচিত হয়েছেন এম এ হান্নান সাহেব, উনি মুসলিম লীগ থেকে নির্বাচন করেছিলেন, উনি জয়লাভ করেছিলেন। আজকের যিনি টেকনোক্র্যাট মন্ত্রী হয়েছেন অধ্যক্ষ মতিউর রহমান সাহেব, উনি ভোট ছিনতাই করে তার রেজাল্ট পাল্টিয়ে তখনকার সময় আওয়ামী লীগের সিট এনেছেন। আমরা 96-এ দেখেছি জাতীয় পার্টি রৌশন এরশাদ পেয়েছে, 2001-এ দেখেছি বিএনপি পেয়েছে, 2008-এ ষড়যন্ত্র নির্বাচন পায়নি। বর্তমানে নির্বাচন আমরা বয়কট করেছি, সুতরাং আমরা নির্বাচনে যাইনি। সুতরাং আমরা বলবো যে ময়মনসিংহ সদর আসন বরাবরই। আমরা তো ভোটারদের একটা অনুভূতি ওনার কাছ থেকে শুনলাম, ওনার দৃষ্টিভঙ্গিতে। আপনার যারা নেতা কর্মী তারা এটাকে কিভাবে দেখছেন? আমি একটু ওনার প্রসঙ্গটা নিয়ে আসি, যে আসলে যেটা আপনি বলেছেন যে ওই অঞ্চলটি আওয়ামী লীগের অঞ্চল, এটি বাস্তবতা। আমি ওনার কথা প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আপনি যেভাবে বলেছেন যে বিগত দিনে ময়মনসিংহের আসন ভিত্তিক যদি আমরা ফলাফলগুলো দেখি, অবশ্যই আওয়ামী লীগ সেখানে বেশি সংখ্যক আসন নিয়ে বিজয়ী হয়েছে এবং ভোটের শতকরা হার সেটিও যদি বিশ্লেষণ করেন অবশ্যই সেখানে আওয়ামী লীগ এগিয়ে ছিল। তো সেই দিক থেকে আমি সঙ্গত কারণেই বলবো যে আওয়ামী লীগ ভিত্তিক ওই অঞ্চলটি রাজনীতি দিক থেকে অনেক স্বনির্ভর। ভোটের রাজনীতির আলোচনা তো হলো, আমরা যদি এবার সাধারণ মানুষ যাদের জন্য আপনারা রাজনীতি করছেন না, তাদের একটি দাবি দীর্ঘদিন ধরে, একটি বিভাগের দাবি, সেই দাবিতে তো আমার মনে হয় এখানে রাজনৈতিক বিভাজন নেই আপনাদের মধ্যে, কিংবা এবার কি সেই দাবিটি বাস্তবায়িত হবার কোনো সুযোগ আছে? অবশ্যই এটি একটি যুক্তিসঙ্গত দাবি। দলের নেতা 2জন মন্ত্রী প্রতিমন্ত্রী এবার আছেন বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে। অবশ্যই এটি একটি যুক্তিসঙ্গত দাবি, আমরাও এটি চাই মনে প্রাণে। কারণ ময়মনসিংহের মানুষ, অর্থাৎ বৃহত্তর ময়মনসিংহের মানুষ একটি সময় একটি জেলার পরিচয়ে তারা বাংলাদেশ তথা বিশ্বের কাছে পরিচিত ছিল। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কারণে আজকে সেখানে 6টি জেলায় বিভক্ত হয়েছে। এখনো যারা প্রবীণ তারা একত্রিত হতে চায় এবং আমরাও যারা নবীন আছি আমরাও চাই যে আমরা আবার একটি পরিচয় আমরা যেন বিশ্বের কাছে পরিচয় দিতে পারি, অর্থাৎ সেটি সম্ভব। আমরা বিভাগের ব্যাপারে আমরা সবসময় ঐক্যমত পোষণ করেছি। আচ্ছা, আমরা গত সরকারের আমলে আমরা খুব আশাবাদী ছিলাম, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, যদিও আমরা একই প্ল্যাটফর্মে যেতে পারিনি, কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে বিভাগ করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। শেষ পর্যন্ত বিগত সরকারের প্রধান ময়মনসিংহে একটি ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে একটি জনসভায় উনি বক্তব্য রেখেছিলেন, জনগণের প্রাণের দাবি ছিল বিভাগ করবেন। কিন্তু আমরা সেদিন দেখতে পেলাম মানুষকে হতাশ করেছেন উনি। অনেক কাকুতি মিনতির পরেও আমি বলতে চাচ্ছি যে আমাদের প্রাণের যে দাবি, বৃহত্তর ময়মনসিংহের মানুষের যে প্রাণের দাবি বিভাগ, সেই বিভাগের ঘোষণা আসলো না। আমরা এখনো মনে করি আমরা যারা দেশের জন্য রাজনীতি করি, এলাকার জন্য রাজনীতি করি, ভালো কাজের, সমস্ত ভালো কাজের আমরা যখন যেখানে যে অবস্থায় থাকি না কেন আমরা সহযোগিতা করে যাব। ধন্যবাদ। আমাদের সাথে এই মুহূর্তে অ্যাডভোকেট আনিসুর রহমান খান, তিনি ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি, সরাসরি যোগ দেবেন টেলিফোনে। তার মতামতটাও আমরা একটু জানতে চাই। অ্যাডভোকেট আনিসুর রহমান খান, আপনি নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং শুনতে পাচ্ছেন। এখানে 2জন রাজনীতিবিদ আছেন। একটি বিষয় তাদের মধ্যে ঐক্যমতের সুর আমরা দেখলাম, সেটি হচ্ছে ময়মনসিংহকে বিভাগ করার দাবি। এই বিষয়টিতে আপনারও মতামত জানতে চাই। একই সাথে রাজনৈতিক প্রধান ইস্যুগুলো যেগুলো সাধারণ মানুষের দুর্ভোগ দূর করতে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই বিষয়গুলো আপনার কাছ থেকে কিছু ইঙ্গিত পেতে চাই। প্রথমে কি বলবেন?
প্রথমে জানতে চাচ্ছিলাম যে বিভাগ করার দাবিতে দুই দলের ঐক্যমত্যটা কতখানি জরুরি, কিংবা সেটি আদৌ সফল করতে পারবে কিনা। দেখুন, ময়মনসিংহ বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় মঞ্চের বিভাগের দাবি আমাদের দীর্ঘদিনের। আমাদের যখন নাগরিক আন্দোলন প্রতিষ্ঠা করি 1995 সালে, সকলকে নিয়ে আমাদের এই বিভাগের দাবিটা অত্যন্ত জনপ্রিয়। এটা এই এত অঞ্চলের জনগণের এটা প্রাণের দাবি। আপনি জানেন যে ছোট ছোট অঞ্চল বিভাগ হয়ে গেছে, বরিশাল হয়ে গেল, সিলেট হয়ে গেল, রংপুর অবশেষে হয়ে গেল, কিন্তু বৃহত্তর ময়মনসিংহে 2 কোটির উপরে মানুষ বাস করে। আর ঢাকা বিভাগের জনসংখ্যা 7.5 কোটি। এই 7.5 ঢাকা বিভাগের জনসংখ্যা 7.5 কোটির উপর। 7.5 কোটি মানুষের জন্য একটা বিভাগ থাকতে পারে না। এই জন্য আমরা আমাদের অত্যন্ত যৌক্তিক দাবি বৃহত্তর ময়মনসিংহ সমন্বয়ে ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠা। বিভাগ হইলে এখানে উন্নয়ন হবে, শিক্ষা বোর্ড হবে, এই সিটি কর্পোরেশন হবে। সুতরাং ময়মনসিংহের বিভাগের দাবিটা দলমত বিশেষে আপামত জনগণের সকলের এটা প্রাণের দাবি, এবং আমরা এই দাবিতে। আর একই সাথে জানতে চাচ্ছিলাম যে আর কোন কোন ইস্যুগুলো রাজনৈতিকভাবে ঐক্যমত হলে ময়মনসিংহের সাধারণ মানুষের বিভিন্ন দুর্ভোগ কমতে পারে, আপনার দৃষ্টিতে জানতে চাচ্ছি সেটি। ময়মনসিংহ লিখিতভাবে একটা শান্তির জনপদ। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে খুব সহিংসতা হয় না। এটা আমাদের একটা, আমরা অনেক সতর্ক করি যে আমরা শান্তিপূর্ণ ভাবে এখানে সহবাসে আসি। এইখানে শুনছিলাম আলোচিত বক্তব্য যে এখানে নির্বাচনে এই বছর তো বিএনপি আসে নাই, অন্যান্য সরকারি নির্বাচন গুলো হয়েছে। ময়মনসিংহ নির্বাচন ভালো হয়, সুষ্ঠু হয় এবং নিরপেক্ষ হয়, কোন প্রকার রিগিং ময়মনসিংহ হয় না। ময়মনসিংহ সবসময় নির্বাচনটা সুষ্ঠুভাবেই হয় এবং সঠিকভাবে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অ্যাডভোকেট আনিসুর রহমান খান, তিনি ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি, আমাদের সাথে যোগ দিয়েছিলেন। আমরা ময়মনসিংহের দুজন বিশিষ্ট রাজনীতিবিদদের সাথেও কথা বলছিলাম। এবার একটি বিরতির সময় হলো, বিরতির পর ফিরে বাকি আলোচনা চালাবো। দর্শক, বিরতির পর ফিরে এলাম। আজকে প্রসঙ্গ রাজনীতিতে আমরা ময়মনসিংহ জেলার রাজনীতি নিয়ে আলোচনা করছি। এটি সরাসরি অনুষ্ঠান। দর্শকরা এখানে টেলিফোন করে তাদের প্রশ্ন বা মতামত করতে পারেন, রাজনৈতিক প্রতিনিধিদের সরাসরি জবাবদিহিতার সম্মুখীন করতে পারেন। ঠিক যেমনটি এই মুহূর্তে একজন দর্শক আছেন আমাদের সাথে, তার প্রশ্নটি নিতে চাই। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি অ্যাডভোকেট শিববির আহমেদ লিটন, ময়মনসিংহ শহর থেকে বলছি। জি, বলুন। বর্তমান প্রজন্মের 2 জন রাজনীতিবিদ ময়মনসিংহের রাজনীতি বিষয়ে আছেন। আমি তাদের কাছে একটা বিষয় বলতে চাই। অনেকগুলো কথা অ্যাডভোকেট আনিসুর রহমান খান সাহেব ইতিমধ্যে বলেছেন। সেটি হলো যে ময়মনসিংহের বৃহত্তর ময়মনসিংহের মাঝখান দিয়ে বয়ে যাওয়া পুরাতন ব্রহ্মপুত্র নদ, 1000 বছরের ঐতিহ্যবাহী এই নদটি এখন মৃত প্রায়। তো এই মতটি খননের জন্য ইতিমধ্যে ময়মনসিংহে একটা রাজনৈতিক ভাবে একটা ঐক্যমত গড়ে উঠেছিল। এই বিষয়টি নিয়ে তারা আজকে এই বিষয়টা একমত পোষণ করে রাজনৈতিক ভাবে এই ব্রহ্মপুত্র নদটা খনন করে বৃহত্তর ময়মনসিংহের 2 কোটি মানুষের যে জীবন জীবিকার বিষয়টি এখানে জড়িত আছে সেটা বিষয়ে তারা করবে। পাশাপাশি আরেকটি প্রশ্ন করি, আমাদের ময়মনসিংহের প্রিয় মেয়র মহোদয় এখানে উপস্থিত আছেন। তিনি ইতিমধ্যে কিছু সৌন্দর্যের কাজ করছেন ময়মনসিংহ শহরের মাঝখানে। এই সুন্দরের কাজগুলা যে এটা আছেন, যে এই যে বাকি কাজগুলো আছে এটি উনি কিভাবে করতে চান, এটিও আমরা ওনার কাছ থেকে একটু জানতে চাই। এটি আমার আজকে প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্ন করবার জন্য। আমরা যে বিষয়টি নিয়ে আসলে আলোচনা করতে যাচ্ছিলাম তেমনই একটি প্রশ্ন পেয়েছি। সাধারণ মানুষের বিষয়টি উঠে এসেছে ওনার কণ্ঠে। একই সাথে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের 4 লেনে উন্নীতকরণ একটি বিষয় আছে। শম্ভুগঞ্জ ব্রিজ একটি মাত্র ব্রিজ, সেটির সাথে আরো 4টি জেলা জড়িত। দ্বিতীয় কোনো সেতু হবে কিনা, ব্রহ্মপুত্র নদ খননের কথা তো শুনলামই। অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টিও মাঝে মাঝে আমরা পত্রপত্রিকায় দেখি। সবগুলো বিষয় নিয়ে আপনার কাছে আসতে চাই, আপনি যেহেতু শহরের মেয়রও বটে। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই আসবো যে আমার ভাই যে কথাটি বলেছেন কিছুক্ষণ আগে, যে গত বছর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এসেছিলেন, মানুষকে হতাশ করেছেন। আমি ওনার সঙ্গে সরাসরি দ্বিমত পোষণ করব। আসলে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নে বিশ্বাসী। আপনারা দেখেছেন, আপনারা জানেন যে ময়মনসিংহে ইতিমধ্যে 4 লেনের কাজ চলমান আছে, দ্রুত গতিতে চলছে। এটি আওয়ামী লীগের একটি প্রতিশ্রুতি ছিল। ময়মনসিংহে মেডিকেল কলেজের একটি নতুন ইউনিট হয়েছে, নতুন আঞ্চলিক পাসপোর্ট অফিস হয়েছে, স্টেডিয়াম হয়েছে, গণগ্রন্থাগার হয়েছে
স্থলবন্দর হয়েছে, এই কাজগুলো আওয়ামী লীগ সরকার মানুষের দাবির প্রেক্ষিতে এবং মানুষের প্রয়োজনীয়তা অনুভব করে কিন্তু করেছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বক্তব্যে বলেছেন উনি ময়মনসিংহের সকল দাবি সম্পর্কে উনি ওয়াকিবহাল আছেন এবং উনি পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে সেগুলো বাস্তবায়ন করবেন। আজকে বাংলার জনগণ সেই সুযোগটুকু দিয়েছে। আমরা প্রত্যাশা করি ময়মনসিংহের অর্থাৎ বৃহত্তর ময়মনসিংহের মানুষের যে দাবি, সে দাবি অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পূরণ করবেন। আর আমি যে সম্মগঞ্জ ব্রিজের কথাটি বলেছেন, বিশেষ করে আপনারা হয়তোবা আমাদের প্রিয় ময়মনসিংহবাসী যারা আছেন জেনে খুশি হবেন, আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয় কিছুদিন আগে ময়মনসিংহ সফরকালে উনি ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যে সেখানে আরেকটি শহরের কাছাকাছি আরেকটি নতুন ব্রিজ করার। এবং আপনারা হয়তোবা অনেকেই জানেন, ময়মনসিংহবাসীরা জানেন, আমাদের এই সরকারি এই ব্রহ্মপুত্র নদের উপরে ত্রিশালে একটি ব্রিজ করেছে, গফরগাঁওয়ে একটি খুরশিদমহল নামে একটি ব্রিজ করেছে, ঠিক পাশাপাশি আরেকটি গফরগাঁওয়ে এই নদীর উপরে আরেকটি ব্রিজ হয়েছে। অর্থাৎ এই সরকারি তিনটি ব্রিজ ব্রহ্মপুত্র নদের উপরে করেছে। এই নদের নাব্যতা সংকটের যে বিষয়টি দর্শক, এটি একটি আসলে সমসাময়িককালের একটি মানুষের দাবি। আসলে এটি আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের নদী যেগুলো, এগুলোর উজান অর্থাৎ এগুলো ভারতের একটি প্রতিবন্ধকের কারণে আমাদের নদীগুলো আসলে এখন প্রত্যেকটি নদী শুকিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের সরকারের উদ্যোগ আছে। পাশাপাশি এই নদীটি খননের জন্য আমাদের সকলের দাবির প্রেক্ষিতে যিনি আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়, তিনি পরিদর্শনও করেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন এই নদীটি দ্রুত খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনবেন এবং এটির উপযুক্ত পরিবেশ যেন বজায় থাকে সেই ব্যাপারে ব্যবস্থা। ওয়াহাব আখন্দ, আপনার কাছে আসি, উনি বেশ কিছু প্রতিশ্রুতি এবং সেগুলো বাস্তবায়নেরও ফিরিস্তি দিলেন। আপনার কি মনে হয় এগুলো যথেষ্ট ময়মনসিংহবাসীর যে দুর্ভোগ কিংবা আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য? আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের যোগ্য মেয়র ইকরামুল হক টিটু সাহেবকে, জাতিকে, সারা ময়মনসিংহবাসীকে দ্বিতীয়বার সত্য কথাটি আমার মাধ্যমে জানাতে পারবো বলে। কারণটি হচ্ছে উনি বলেছেন, ওনার নেত্রী ঘোষণা দিয়েছেন বিভাগ করবেন। আমরা জানতে চাই, এর পূর্বে আপুসির নেত্রী বেগম খালেদা জিয়া সার্কিট হাউসের ময়দানে ঐতিহাসিক জনসভায় উনি সুস্পষ্টভাবে বক্তব্য রেখেছিলেন, আমরা যদি জনগণের ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হতে পারি, সর্বাগ্রে বিভাগ বাস্তবায়ন করব, আনন্দমোহন বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপদান করব। সিটি কর্পোরেশন করতে হয় না, যেখানে বিভাগ বাস্তবায়ন হবে সেখানে সিটি কর্পোরেশন অটোমেটিক হয়ে যায়। এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে উনি সুস্পষ্টভাবে বক্তব্য রাখার পরেও এটাতেই প্রমাণ হয় যে ময়মনসিংহের সার্বিক উন্নতির জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঐক্যবদ্ধ, ময়মনসিংহ তার প্রতিনিধি যারা আছেন তারা সকলেই ঐক্যবদ্ধ। আমি এই জন্যই দ্বিমত পোষণ করি। সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে আমরা দেখেছিলাম আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে দলীয় ফোরামে বসে দলের চেয়ারপারসন বা সভানেত্রী ওনার উপস্থিতিতেই একটি সিদ্ধান্ত হয়েছিল সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হবে। পরবর্তীতে আমরা একনেকেও দেখলাম যে এই সিটি কর্পোরেশন করার ব্যাপারে একটি সিদ্ধান্ত হয়েছে। সেটার সুবাতাস ময়মনসিংহের একদিন রাতের আধারে ময়মনসিংহ শহরে বইতে শুরু করলো। জনগণ নয়, আওয়ামী ঘরানার লোকজন নাচানাচি শুরু করলো, মিষ্টি খেলো, মিছিল হলো, মাল্যদান হলো। এর পরবর্তীতে আজ অবধি আমরা দেখতে পাই নাই। এটা থেকে প্রমাণ হয় না যে দলীয় নেত্রী যে কথা বলেছেন, কিন্তু উনি বেশ কয়েকটি বিবরণ কিন্তু দিয়েছেন, সেগুলো যথেষ্ট কিনা আমি দিচ্ছি। 4 লেনের রাস্তা হচ্ছে, খুব ধীরগতিতে হচ্ছে। আমি পূর্বে এই 24 এর একটা অনুষ্ঠানে আসছিলাম, এই প্রসঙ্গ রাজনীতি, এখানেও বলেছিলাম। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব মতিন সাহেব বলেছিলেন প্রায় 1 বছর লাগবে এই রাস্তার কাজ শেষ হয়ে যাবে। আমি হাতে গুনে বলতে পারি যে 2 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না। হবে। মেডিকেল কলেজ সম্বন্ধে উনি বলেছেন, আমি সেই দিনও সুস্পষ্টভাবে বলেছিলাম এটার অনুদানের টাকা বিএনপির আমলের সম্পূর্ণ টাকা এবং 500 শয্যা বিশিষ্ট যে ভবন তৈরি হয়েছে
তা কমপ্লিট হয়েছে। বর্তমান যে প্রধানমন্ত্রী আছেন যিনি, উনি উদ্বোধন করেছেন। সেই দিন আমি সুস্পষ্টভাবে বলেছিলাম যে প্রায় বৃহত্তর ময়মনসিংহের প্রায় 2 কোটি মানুষের স্বাস্থ্য সেবার জন্য ওই হাসপাতালে 620 জন কর্মকর্তা কর্মচারীর প্রয়োজন। কিন্তু আমরা সেদিন দেখতে পেলাম স্বাস্থ্য প্রতিমন্ত্রী বনাম তখনকার সংসদ সদস্য, ওনাদের মাঝে নিয়োগ বাণিজ্য নিয়ে বনিবনা হয় না, এই বিধায় এখন পর্যন্ত 620 জন। আমি একটু আপনার কাছে আরো কয়েকটি বিষয় একটু তুলতে চাই। এখানে আমি একটা কথা বলতে চাই, উনি আজকে যে প্রসঙ্গটা তুলে ধরলেন, আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই। ওনার দল একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, আজকে যে প্রতিশ্রুতির কথাগুলো উনি বলছেন, তার দল ক্ষমতায় থাকাকালীন সময়ে কেন সেগুলো বাস্তবায়ন করেননি, এটি আমার প্রশ্ন। আর আমি একটি কথা বলতে চাই, আজকে উনি সিটি কর্পোরেশনের কথা বলেছেন, আপনারা নিশ্চয়ই জানেন এটি আসলে করার জন্য কিছু প্রক্রিয়া আছে, এগুলো অনুসরণ করে ধাপে ধাপে করতে হয়। আপনারা দেখেছেন আমাদের এই সরকারের প্রতিশ্রুতি ছিল রংপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, সেগুলো বাস্তবায়ন করেছে, কিন্তু এগুলো প্রক্রিয়াগত কারণে একটু সময় নেয়। অর্থাৎ আমরা দেখেছি রংপুর 3 বছরের উপরে লেগেছে, গাজীপুরও ঠিক তেমনি সময় লেগেছে, অন্যান্য ঠিক ময়মনসিংহ সেটি প্রক্রিয়ার মধ্যে আছে। অবশ্যই এটিও সিটি কর্পোরেশন। আমরা আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি আপনার একটু অনুমোদন সাপেক্ষে আমি বিরতির পর ফিরে আসি। বিরতির পর ফিরে এসে আপনার বক্তব্য নিশ্চয়ই শুনবো। দর্শক, ময়মনসিংহের রাজনীতি নিয়ে আমরা আলোচনা করছিলাম। নিচে ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম। আমরা ময়মনসিংহের রাজনীতি নিয়ে কথা বলছিলাম। আজকের প্রসঙ্গ রাজনীতিতে। আমাদের মাঝে আছেন 2 জন রাজনীতিবিদ, ইকরামুল হক টিটু, শহর আওয়ামী লীগের সদস্য এবং সেখানকার মেয়র, জেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু ওহাব আকন্দ। আমরা বিভিন্ন জন দুর্ভোগের বিষয় নিয়ে আলোচনা করছিলাম। ব্রহ্মপুত্র নদ খনন, দ্বিতীয় ব্রহ্মপুত্র সেতু, এই বিষয়গুলো এসেছে। আরো কয়েকটি বিষয় আছে, যেমন শহরতলিতে মাদকের বিস্তার, যেটির কারণে চুরি ছিনতাই বেড়ে গেছে, এরকম বিভিন্ন খবর আমরা গণমাধ্যমে দেখি। একই সাথে এটি একটি শিক্ষার শহর, কৃষি বিশ্ববিদ্যালয় আছে, আপনার ক্যাডেট কলেজ আছে, মেডিকেল কলেজ আছে, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ আছে। সেইখানকার যারা বহিরাগত ছাত্র, তাদের আবাসন সমস্যা, মেসে স্থানীয়দের চাঁদাবাজি, এরকম বিভিন্ন অভিযোগ আসে। এই বিষয় নিয়ে আবু ওহাব আকন্দ, আপনারা রাজনীতি করছেন দীর্ঘদিন ধরে, সাধারণ মানুষের এই বিষয়গুলো আপনারা কত আমাকে একটু বলতে দিতে হবে। সেটা হলো যে আমার ভাই সুযোগ্য মেয়র সাহেব বলেছেন যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ওই সমস্ত দাবি দেওয়া পূরণ হয় নাই কেন? তখন কিন্তু এই দাবিগুলোই ছিল, আমরা এত সোচ্চার ছিলাম না। আর তখনকার সময় সরকার কিন্তু কোনো মিটিংয়ে, কোনো জনসভায় এইভাবে আবেদনের পরে জিনিসটা এইভাবে নাকচ, এই দায়িত্ব কি রাজনীতিবিদদের ঘাড়ে? অবশ্যই আসলে শ্রদ্ধেয় বড় ভাই, আমি ওনাকে বলবো যে অনুরোধ করবো, আসলে যে বিষয়ে সত্যটাকে আমাদের সত্য বলতে হবে। অবশ্যই আমাদের এই সময়কালে যেটি হয়েছে সেটি আমরা স্বীকার করে নিই, তারপরে আমাদের যে প্রত্যাশা এটা থাকবেই, এটি দেখতে হবে যে আমরা আন্তরিক কিনা। না, এখানে যদি আন্তরিকভাবে চেষ্টা আমরা করে যাই, আমি বলি আমাদের ময়মনসিংহ তথা জাতির উন্নয়নের জন্য, আজকে আমাকে একটু শেষ করি ভাই, উন্নয়নের জন্য যত ভালো কাজ আছে আমরা সমস্ত গোলাতে সহযোগিতা করি এবং করব। কিন্তু মেয়র সাহেব যে কথাটি বললেন যে তারা করলেন না কেন, আমাকে দেখতে হবে যে কখন কোন জিনিসের আবেদন, সেই পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই সময়োযোগী সিদ্ধান্ত এবং সেটারই গ্রহণযোগ্যতা বেশি থাকবে। আমি সুস্পষ্টভাবে বলছি, একটি দলের প্রতিনিধিত্ব করি আমি। ময়মনসিংহ বিভাগ, সিটি এবং এলাকার উন্নয়নের জন্য আপনি মেয়র, আপনি বলেন যে আপনার ভালো কাজের ব্যাপারে আমাদের দল, আমরা অপোজিশনে নির্যাতিত, নিষ্পেষিত, এরপরেও কোনো ভালো কাজে বাধা হয়ে আমরা দাঁড়াইছি কিনা। ঠিক আছে, এটা আমি আপনাকে ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় বড় ভাই। অবশ্যই উন্নয়নের ক্ষেত্রে আপনি যে কথাটি বলেছেন যে আপনারা সহযোগিতা করেন, আমরা এটি আপনাদের কাছে চাই। আমরা মিলেমিশে যদি থাকি, দেশটা আমাদের, শহরটা আমাদের, জেলা আমাদের, এটি আমাদের প্রত্যেককে মনে করতে হবে। আমরা মানুষের জন্য রাজনীতি করি, কার জন্য করি? আমরা মানুষের কল্যাণ করাই আমাদের উদ্দেশ্য। তা আসুন, আমরা আসলে এই কথাটি আমি বলতে চাই যে আমরা সবাই মিলে যে কাজগুলো করছি, ভালো কাজগুলো করছি, সহযোগিতা করুন। আমরা অবশ্যই
আমরা আমাদের দেশটিকে সুন্দর দেশ হিসেবে করতে মানে পারবো। যে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে আমি সাধারণ মানুষের আমি একটি কথাই বলতে চাই আশা আকাঙ্ক্ষার যে বিষয়টি আজকে আপনাদের কাছে গুরুত্ব আমার পাচ্ছে। শ্রদ্ধেয় বড় ভাই আছেন, আপনি হয়তো নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে আমাদের স্বাধীনতা পরবর্তী সময় আমাদের ময়মনসিংহ শহরটি আমরা যেভাবে চাই, যেভাবে আমাদের প্রত্যাশা, আমরা হয়তোবা অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আমরা করতে পারিনি, কিন্তু আপনারা দেখেছেন যে এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন আমাদের এই শহরটিকে গড়ার ক্ষেত্রে, এবং আমাদের বর্তমান গণতান্ত্রিক সরকার এক্ষেত্রে আমাদের সর্বোত্তভাবে সহযোগিতা করে যাচ্ছে আমাদের শহরটিকে একটি পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলার জন্য। আপনার এই কথা সূত্র ধরে আমাদের সাথে এখন যোগ দিচ্ছেন ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন। আতাউল করিম খোকন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদের আলোচনা। যে বিষয়টি আমরা এখানে এখন আলোচনায় একটি সমঝোতার সুর আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিকভাবে এক হয়ে সাধারণ মানুষের দুর্ভোগের কথা ভাবছেন এই প্রজন্মের রাজনীতিবিদরা, এটি ময়মনসিংহবাসীর জন্য কতখানি ইতিবাচক সুফল বয়ে আনতে পারে আপনি কি মনে করেন? অবশ্যই ইতিবাচক একটা ফল আনবে। কারণ হলো, আপনি হয়তো জানেন সারা বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ হলো রাজনীতিক সম্প্রীতির একটি জেলা। আপনি যদি আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে আমাদের সাথে কথা বলতেন তাহলে দর্শকদের সুবিধা হতো আপনার কথা শুনতে। হ্যাঁ, জি বলুন। এই রাজনীতিক সম্প্রীতির জেলা হলো ময়মনসিংহ। দুইজন আমার খুব প্রিয় ব্যক্তি এখানে বসা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ এবং আমার আরেক প্রিয় ছোট ভাই ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, তারা যে কথাগুলো বলছিলেন যে সবগুলাই ঠিক আছে। ময়মনসিংহে আজকে একটি কথা আপনাকে বলতে চাই যে সমঝোতার বিষয়টি, যে ময়মনসিংহ পৌরসভার মেয়র সাংস্কৃতিককালে ময়মনসিংহকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছেন। এই যে গত 1.5 মাসে যে সারা বাংলাদেশে যে আন্দোলনটি হয়েছে, উনি ওই নতুন বাজার এলাকাতে, যেখানে বিএনপি ওয়াহাব ভাইদের এলাকা, সব সময় মিছিল মিটিং করে থাকেন, ওখানে সৌন্দর্য বর্ধনের জন্য একটি ফোয়ারার মতো জুয়েল পাখি দিয়ে একটি কাজ করেছেন। আমরা কিন্তু এত আন্দোলন মানে মধ্যেও যে ওই অঞ্চলটি আমরা অনেক সময় ভাবতাম যে আসলে ওই দৌড়াদৌড়ির সময় অথবা কেউ ইট পাটকেল মেরে এটা ভেঙে ফেলতে পারে, কিন্তু আমি অভিনন্দন জানাই বিএনপি নেতাকে যে ময়মনসিংহ শহরকে আসলে তারাও সুন্দর রাখতে চান। একটি ইটও পড়েনি, সন্ধ্যার পরে দেখবেন ওই অঞ্চলটা ঝকঝক করছে, আলোক বর্তিকা উজ্জ্বল অবস্থায় আছে। আরেকটি কথা যে উন্নয়নের বিষয়, ময়মনসিংহের উন্নয়ন গত 4 দলীয় জোট সরকারি বলেন আর বর্তমান সরকারি বলেন, তারা কিন্তু উন্নয়নের অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়নের বেলায় মানে দেখা যায় দৃশ্যমান কোন উন্নয়ন। ওই 4 দলীয় জোটের সময় বিএনপি 2বার ক্ষমতায় ছিলেন, আমরা অনেক প্রতিশ্রুতি শুনেছি, বিভাগের কথা শুনেছি, বিভাগ দেওয়া হবে, কিন্তু দেওয়া হয়নি। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার এসে সরাসরি প্রতিশ্রুতি না দিলেও ময়মনসিংহ উন্নয়নের দায়িত্বভার বর্তমান সরকার প্রধান নিজে ঘোষণা দিয়েছিলেন, কিন্তু আমরা সেই দৃশ্যমান দৃষ্টি ছাড়া অন্য কিছু দেখতে পারিনি। যেমন 4 লেন 2013 সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সেটি এখনো শেষ হয়নি। তবে উন্নয়নের কাজ চলছে, এটি তো শেষ হবে, ময়মনসিংহবাসী, বৃহত্তর ময়মনসিংহবাসী উপকৃত হবে। কাজ শুরু হয়েছে, শেষ হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আতাউল করিম খোকন আপনাকে। তিনি ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। তার কথায় দলীয় সম্প্রীতির, রাজনৈতিক সম্প্রীতির একটি সুন্দর ইঙ্গিত আমরা দেখতে পেলাম। সেটির সূত্র ধরে আমরা বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই আমাদের শেষ ভাগে আলোচনা চালাবো। সে পর্যন্ত দর্শক আমাদের সাথেই থাকুন আপনারা। দর্শক স্বাগত প্রসঙ্গ রাজনীতিতে অলিম্পিক এনার্জি প্লাসের সৌজন্যে আমাদের এই আয়োজন। আজকে আমরা কথা বলছিলাম ময়মনসিংহ জেলা নিয়ে। আমরা ময়মনসিংহ জেলার 2জন রাজনীতিবিদ আছেন, চলে যাচ্ছি তাদের কাছে। ইকরামুল হক টিটু, আপনার কাছে প্রশ্ন। আমরা অনুষ্ঠানের শেষ ভাগে চলে এসেছি।
এটি মোটামুটি আওয়ামী লীগ অধ্যুষিত একটি এলাকা ছিল, একচ্ছত্র আধিপত্য ছিল রাজনীতির মাঠে। সেখানে এবার কৌশলগত কারণে আপনারা জাতীয় পার্টিকে হয়তো ছাড় দিয়েছেন, জাতীয় পার্টির থেকে 4টি আসন এবারের নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি। সামনে আছে উপজেলা পরিষদ নির্বাচন, তো সেখানেও যদি কৌশলগত ছাড়ের বিষয়টি আসে তাহলে কি সাধারণ নেতা কর্মীদের মধ্যে কোন রকম প্রভাব পড়বে এটি আপনাদের সংক্ষেপে যদি? এটা অবশ্যই, এটা আপনার মানুষের জনমত, এটির উপরে নির্ভর করে হয়তো বা কেন্দ্র সেই সিদ্ধান্ত নেবে। আমরা যেহেতু রাজনীতির আদর্শের অনুসারী, মানুষের ভালো বিবেচনা করে যদি কেন্দ্র সেই ধরনের চিন্তা চেতনা নিয়ে এগিয়ে আসে, আমরা অবশ্যই সেটিকে সমর্থন করব। আর এখানে আমি একটি প্রসঙ্গক্রমে একটি কথা বলতে চাই। আমাদের প্রেস ক্লাবের শ্রদ্ধাভাজন সাধারণ সম্পাদক মহোদয় যে প্রসঙ্গটি তুলেছেন, আমি সেই কথা দিয়ে তুলতে চাই যে আমাদের মধ্যে ময়মনসিংহের যে সম্প্রীতি, অবশ্যই এটি আমরা স্বীকার করি যে আমাদের ময়মনসিংহের মধ্যে রাজনৈতিক সম্প্রীতিটা এখনো রয়েছে এবং উন্নয়নের ক্ষেত্রে আমরা যে সবাই একমত, এটি আমরা বলবো নির্দ্বিধায় যে আমাদের অবহেলিত ময়মনসিংহ শহরটি উন্নয়নের যে আমরা ধারা শুরু করেছি, আমরা একটি সুন্দর পরিকল্পিত শহর গড়ে তোলার যে চেষ্টা চালিয়ে যাচ্ছি, এক্ষেত্রে আমি বলবো দলমত সর্বশ্রেণীর মানুষ আমাদেরকে সহযোগিতা করছে বিধায় আমরা এই কাজটি করতে পারছি। এবং আমাদের ময়মনসিংহের যে সম্পদগুলো, এগুলো আমরা সবাই মনে করি আমাদের সম্পদ, এজন্যই হয়তো আমরা এগুলো এখনো সুন্দর এবং ভালোভাবে আমরা রাখতে পারছি। এক্ষেত্রে আমি সবাইকে আসলে ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তাদের সকলের সহযোগিতার কারণেই কিন্তু আমরা এই অবস্থায় নিয়ে আসতে পেরেছি এবং আমরা চাই যে আমাদের অনেক দর্শকদের প্রশ্ন ছিল যে আমরা এই ধারা অব্যাহত রাখবো কিনা। অবশ্যই আমি আমার শহরবাসীকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, আমাকে এই দায়িত্বটুকু দিয়েছেন। আমি তাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে আমার উপরে যে দায়িত্ব অর্পণ করেছেন, আমি যথাযথভাবে মানুষের কল্যাণে শহরটি থেকে একটি পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলার জন্য আমি কাজ করে যাব। ইতিবাচক বিষয় আপনার কাছে একটু আসে আবু ওহাব আকন্দ, যে দলীয় সম্প্রীতির বিষয়টি আমাদের আলোচনায় এবং বিশিষ্টজনদের মতামতে আমরা দেখতে পাচ্ছি। কেন্দ্রীয় কিংবা জাতীয় রাজনীতিতে দুটি বিরোধী পক্ষ হিসেবে দুটি দলকে আমরা দেখি মুখোমুখি অবস্থানে। সেই কেন্দ্রের প্রভাব তৃণমূলের রাজনীতিতে আসলে কতখানি প্রভাবিত করে, সেটি থেকে কতখানি আপনার প্রভাব মুক্ত থাকবেন ইতিবাচক ভাবে? আমি আপনার মাধ্যমে আজকে যোগ্য মেয়র ওনাকে ধন্যবাদ জানাতে চাই যে ভালো কাজে অপোজিশন তারা সহযোগিতা করে এটাকে উনি স্বীকার করেছেন। আমি আপনার কাছে 3টি প্রশ্ন রাখতে চাই, যেহেতু আপনি ময়মনসিংহ একটি ঐতিহ্যবাহী পুরাতন পৌরসভার মেয়র। আপনার কাছে প্রশ্নটি হচ্ছে যে আপনি আপনার শহরকে সাজানোর জন্য চেষ্টা করছেন, আমরা অস্বীকার করছি না, শুধু দাবি রাখবো মানের দিকে আপনি ঠিক রাখবেন। আরেকটি হচ্ছে আপনি যেহেতু ময়মনসিংহ পৌরসভার মেয়র, আপনি আমাদের মুরব্বী, বর্তমানে আপনার দল যেটাতে আপনি নতুন যোগ দিয়েছেন আওয়ামী লীগে, আপনার দল যেভাবে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, মামলা দিয়ে ময়মনসিংহের বিভিন্ন রাজপথের সৈনিকদের যারা আপনার ভালো কাজে সহযোগিতা করে তাদেরকে জেলখানায় পুড়িয়ে রেখেছে, আপনি কি পৌরসভার পিতা হিসাবে, পৌর পিতা হিসাবে আপনি চেষ্টা করবেন যে সমস্ত ছেলেদেরকে মিথ্যা মামলায় আটকে রেখেছে 3 মাস, 4 মাস, 5 মাস যাবৎ জেলখানায় আছে, তাদেরকে ছাড়ার ব্যাপারে আপনি কোনো উদ্যোগ নেবেন? পৌর মেয়র হিসেবে তিনি তো জনপ্রতিনিধি, এখানে তো আবার রাজনৈতিক প্রশ্নটি এখানে চলে আসছে না। উনি একটি দলের সমর্থন নিয়ে উনি মেয়র হয়েছেন, সুতরাং আমরা যেহেতু রাজনৈতিক সম্পৃক্ত বজায় রাখতে চাই, তাহলে উনি মুরব্বী হিসাবে ওনাকে আমরা দায়িত্ব দিলাম, উনি এটা দেখভাল করে। খুব সংক্ষেপে জবাব দেন। আরেকটি হচ্ছে যে জোট সরকার আমলে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে, অনেক পুরাতন হয়েছে। আপনারা পরপর 2বার যেভাবেই হোক আপনারা ক্ষমতায় এসেছেন, আপনারা কতদিন থাকবেন আমরা জানি না, এটা নির্ভর করে কৌশলের উপর। তবে আপনাদেরকে অনুরোধ করব, বিগত 5 বছর যাবৎ যেভাবে আমরা জেনুইন ব্যবসায়ী হিসাবে ময়মনসিংহ শহরে ব্যবসা বাণিজ্য করতে পারি না, এবারও কি আপনারা যতদিন থাকবেন 2 মাস, 3 মাস, 4 মাস যাই থাকেন, এই ব্যবস্থা করবেন কিনা সেটা স্পষ্টভাবে আপনার দলের আমরা জবাব চাই। আমরা ভালো ব্যবস্থা নিতে চাই। আরেকটি অনুরোধ করব, আহ্বান জানাবো উদারত, যে ময়মনসিংহ শহরকে যেভাবে আপনারা সুন্দর করছেন, টিকসই করেন। আমরা জবাবটা জানেন। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় বড় ভাইকে। আসলে কাজের মানের কথা উনি বলেছেন অনেক প্রশ্ন দিয়ে। আমরা দেখেছেন যে আমি অন্ততপক্ষে আমার পরিষদকে নিয়ে কাজের মানের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দেইনি, আমরা কঠোর ব্যবস্থা নিয়ে আমরা যথাযথভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। তারপরেও যদি আমাদের এই চলমান কর্মকাণ্ডে যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই
আপনারা গঠনমূলক ভাবে সমালোচনা করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা আপনাদের মতের প্রতি সম্মান দেখে আমরা সেই কাজ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইকরামুল হক টিটু এবং আবহাওয়া বাকন্দ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবং একটি দলীয় সম্প্রীতির যে আবহ আমরা এখানে দেখতে পাচ্ছি ময়মনসিংহে, তৃণমূলের একটি অংশ থেকে এই আবহটি ছড়িয়ে পড়ুক আমাদের জাতীয় রাজনীতিতে, সেই আশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন।